বন্ধুরা, সূর্যে জ্বালানি রূপে উপস্থিত হাইড্রোজেন ক্রমাগত নিঃশেষ হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে আজ থেকে কয়েক বিলিয়ন বছর পরে সূর্যে উপস্থিত হাইড্রোজেন শেষ হয়ে যাবে, তারপর সূর্যের আলো নিভে যাবে। এই বিশ্বে সব কিছুর জীবনকাল ভিন্ন ভিন্ন হলেও মৃত্যু সবার জন্যই কঠিন বাস্তব। পৃথিবীতে উপস্থিত অণুজীব থেকে শুরু করে কয়েক আলোকবর্ষ দূরে উপস্থিত নক্ষত্র পর্যন্ত সব কিছুরই বিনাশ নিশ্চিত। বর্তমানে সূর্যের বয়স 4.6 বিলিয়ন বছর হলেও ধীরে ধীরে সূর্যও তার বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে। একটা মেশিন ততক্ষণ পর্যন্তই কাজ করে যতক্ষণ তার মধ্যে জ্বালানি উপস্থিত থাকে, আর আমাদের সূর্যের মেকানিজমও অনেকটা এরকমই। আপনারা অনেকে হয়তো জানেন যে আমাদের সূর্যে এখনও যতটা জ্বালানি অবশিষ্ট আছে সেটা শেষ হতে আরও 5.5 বিলিয়ন বছর সময় লাগবে। তবে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে সূর্য যখন তার অন্তিম পর্যায়ে থাকবে তখন আমাদের পৃথিবীর অবস্থা কেমন হবে? সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে আলো সঞ্চারিত করা সূর্যকে ছাড়া পৃথিবী ঠিক কী কী সমস্যার সম্মুখীন হবে? এর প্রভাবে সৌরমণ্ডলেই বা কী ঘটবে? আমাদের প্রতিবেশী গ্রহগুলোর অবস্থা কেমন হবে? সূর্যকে ছাড়া একটা দিন অতিবাহিত করাও কোনো ভয়ানক স্বপ্নের থেকে কম কিছু নয়। তাই এই সমস্ত প্রশ্নগুলো আমাদের মনে আসাটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানাবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আমাদের সৌরজগতে সূর্যের ভূমিকা সবথেকে বেশি। আপনারা এটাও বলতে পারেন যে এই জায়ান্ট স্টার আমাদের সৌরজগতের আকর্ষণের কেন্দ্রবিন্দু। যদিও এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় যে পৃথিবী সেই সময় কতটা আধুনিক হয়ে যাবে, তবে বিজ্ঞানীদের কাছে উপস্থিত ডেটার সাহায্যে তারা বর্তমানে ভবিষ্যতে হওয়া ঘটনার ভবিষ্যৎবাণী করতে পারেন। বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী সূর্য তার অন্তিম পর্যায়ে রেড জায়ান্ট ফেজে প্রবেশ করবে এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। সূর্যের মৃত্যু পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব সম্পূর্ণরূপে বিলুপ্ত করে দেবে। তবে হয়তো সূর্যের এই বিনাশ সৌরজগতের অন্যান্য এলাকাকে বাসযোগ্য করে তুলবে। এই অবস্থায় যারা বেঁচে থাকবেন তারা হয়তো সেই সব এলাকায় পুনরায় নিজেদের বসতি গড়ে তুলবেন। যদিও এটা অনেক পরের কথা, কিন্তু যখন 5 বিলিয়ন পরে সূর্যের জ্বালানি শেষ হয়ে যাবে তখন সেটা আরও অনেক বেশি উজ্জ্বল এবং বিস্তৃত হয়ে উঠবে। রেড জায়ান্ট ফেজে সূর্য এমন একটা দানবাকৃতি ধারণ করবে যে তার আশেপাশে উপস্থিত সমস্ত গ্রহকে নিজের কবলে নিতে শুরু করবে। সবার প্রথমে বুধ গ্রহ এবং তারপর শুক্র গ্রহ এই ধ্বংসের সম্মুখীন হবে। এই পর্যায়ে সূর্যের তাপমাত্রা 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। শুক্র গ্রহের পর এই নক্ষত্রটা পৃথিবীকে তার নিজের দিকে টেনে নেবে, যদিও তার অনেক আগেই পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। কারণ কয়েক বিলিয়ন বছর আগে থেকেই সূর্যের বিকিরণ এতটা বেশি হয়ে যাবে যে সেটাকে সহ্য করা আমাদের ওজোন স্তরের পক্ষে অসম্ভব হয়ে উঠবে। সেই সময় পৃথিবীতে উপস্থিত সমস্ত শিলা, গাছ, পাথর সূর্যের উত্তাপের কারণে প্রভাবিত হবে। গ্রিনহাউস এফেক্টের প্রভাব বেড়ে যাবে। অসম্ভব উত্তাপ তাপমাত্রা বাড়িয়ে তুলবে এবং পৃথিবীকে তপ্ত হতে বাধ্য করে তুলবে। সমস্ত মহাসাগর শুকিয়ে যাবে, পৃথিবী মরুময় হয়ে যাবে, সমস্ত জলাশয়ের জল জলীয় বাষ্পে পরিণত হবে এবং মানুষ থেকে শুরু করে অণুজীব পর্যন্ত সবাই পৃথিবীকে বিদায় জানাবে। এই অবস্থায় পৃথিবী তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারলেও আর কখনো বাসযোগ্য ভূমিতে পরিণত হতে পারবে না। এটা সৌরজগতের অন্যান্য গ্রহগুলোর মতোই একটা নিষ্ফলা পিণ্ডে পরিণত হয়ে যাবে। তারপর রেড জায়ান্ট ফেজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পৃথিবী নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই ঘটনার কয়েক মিলিয়ন বছর আগে বুধ এবং শুক্র গ্রহের সঙ্গেও এমনই কিছু ঘটবে। আকার বাড়ার সাথে সাথে সূর্য পৃথিবীকেও গিলে নেবে। যদিও এই বিষয়ে বিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। কিছু কিছু বিজ্ঞানীর মতে পৃথিবীতে পৌঁছানোর আগেই সূর্যের বৃদ্ধি থেমে যাবে, আবার কিছু কিছু বিজ্ঞানীর মতে সূর্যের আকার ক্রমাগত বাড়তেই থাকবে এবং সৌরমণ্ডলের বেশিরভাগ গ্রহকে সূর্য নিজের মধ্যে টেনে নেবে। এমনকি মঙ্গল গ্রহ নিজেকে সূর্যের প্রকোপ থেকে রক্ষা করতে পারবে না। যদিও বর্তমানে এই গ্রহে আমরা জলের উপস্থিতির কিছু প্রমাণ পেয়েছি, কিন্তু সূর্যের উত্তাপ ক্রমাগত বাড়তে থাকায় মঙ্গল গ্রহের সমস্ত ওয়াটার বডিজ শুকিয়ে নষ্ট হয়ে যাবে। এই গ্রহটার অবস্থা পৃথিবীর মতো না হলেও এই গ্রহে মানুষের বসতি স্থাপন করার সমস্ত আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যেতে পারে। তবে বলা যায় যে আউটার রিং প্ল্যানেটে প্রাণের অস্তিত্ব দেখা যেতে পারে। বৃহস্পতি, শনি বা তার উপগ্রহ ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো বাসযোগ্য ভূমিতে পরিণত হতে পারে। এখানে নতুনভাবে প্রাণের বিকাশ লাভ করতে পারে। সূর্যের আকার বেড়ে যাওয়ায় সূর্যের থেকে এই সমস্ত গ্রহ এবং উপগ্রহগুলোর দূরত্ব অনেকটাই কমে যাবে। তাপমাত্রা বেড়ে যাবে, বরফরূপে জমে থাকা জল তরল অবস্থায় চলে আসবে
এবং ধীরে ধীরে অণুজীবের জন্ম হবে। এমন জলবায়ু তৈরি হবে যেটা প্রাণের বিকাশে সহযোগিতা করবে এবং সেখানে পৃথিবীর মতোই কোনো একটা জগতের সূচনা হবে। যদি সূর্যের আকার এইভাবেই ক্রমাগত বাড়তে থাকে এবং সে বৃহস্পতি ও শনি গ্রহের মতো গ্রহগুলোর উপরে নেতিবাচক প্রভাব ফেলে, তাহলে হয়তো এই গ্যাস জায়ান্ট এবং তাদের উপগ্রহের বাসযোগ্য ভূমিতে পরিণত হওয়ার সম্ভাবনা শূন্যে নেমে আসবে। তবে চিন্তার কিছু নেই, কারণ এই সব গ্রহে প্রাণের জন্ম এবং বিকাশের সম্ভাবনা না থাকলেও প্লুটো এবং কুইপার বেল্টের কিছু কিছু বামন গ্রহের পক্ষে প্রাণের উপস্থিতি এবং বিকাশকে সাপোর্ট করার সৌভাগ্য হবে। নেপচুনের উপগ্রহ এই তালিকায় অন্তর্ভুক্ত আছে। আসলে বর্তমানে এই সমস্ত আইসি প্ল্যানেটে জলের বিশাল ভাণ্ডার আছে, তাই যদি এখানে প্রাণের অস্তিত্ব গড়ে ওঠে তাহলে সেখানকার তাপমাত্রা বর্তমান সময়ের পৃথিবীর তাপমাত্রার সমান হতে পারে। বন্ধুরা, যখন এই সমস্ত ঘটনা ঘটবে তখন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং আমাদের প্রতিবেশী অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতেও এর প্রভাব পড়বে। আপনারা জানলে অবাক হবেন যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি একে অপরের দিকে 4,02,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগিয়ে যাচ্ছে। তারা যদি এইভাবে এগোতে থাকে তাহলে 4 বিলিয়ন বছরে উভয় গ্যালাক্সি পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে। আপনারা যদি ভেবে থাকেন যে এই দুটো গ্যালাক্সির পরস্পরের সাথে সংঘর্ষের সাথে সূর্যের কি সম্পর্ক, তাহলে জেনে নিন যে এই দুটো ঘটনার টাইম পিরিয়ডের মধ্যে মিল আছে, মানে এই দুটো অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট একসঙ্গে ঘটতে পারে। তবে আমাদের সৌরজগতে এই ঘটনার বিশেষ কোনো প্রভাব পড়বে না। বন্ধুরা, এবার সূর্যের তৃতীয় পর্যায়ের কথা বলবো। রেড জায়ান্ট ফেজের পর সূর্য তার হোয়াইট ড্রপ স্টেজে প্রবেশ করবে। আকারে সম্পূর্ণরূপে বিস্তৃত হওয়ার পর সূর্য ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করবে। সেই সময় সূর্যের কাছে বিন্দুমাত্র আলো থাকবে না এবং একটা সময় এমন আসবে যখন সূর্য তার কোরের থেকেও ছোট হয়ে যাবে এবং একটা হোয়াইট ড্রপ নক্ষত্রে পরিণত হবে। এটা তো নিশ্চিত যে সূর্য একটা সময় এই রূপে আসবেই, কিন্তু অনেক রিসার্চের পরেও বিজ্ঞানীরা এটা জানতে পারেননি যে সম্পূর্ণ ধ্বংস হওয়ার আগে সূর্য কতক্ষণ এই রূপে স্থায়ী থাকবে। আপনারা যদি এটা ভেবে খুশি হয়ে থাকেন যে প্লুটো কিংবা টাইটানের মতো গ্রহ এবং উপগ্রহে মানবজাতি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে এবং নিজেদের জন্য বাসযোগ্য বিশ্ব নির্মাণ করতে পারবে, তাহলে এখানেই থেমে যান। কারণ রেড জায়ান্ট ফেজে এই সমস্ত গ্রহ এবং উপগ্রহে যেমন ধরনের পরিবেশ তৈরি হবে সেটা সূর্যের হোয়াইট ড্রপ স্টার ফেজে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই নষ্ট হয়ে যাবে। ধীরে ধীরে এই সমস্ত গ্রহ এবং উপগ্রহের তাপমাত্রা আবার ক্রমশ কমে যাবে। জল পুনরায় বরফে পরিণত হবে। প্লুটোর মতো গ্রহ পুনরায় বরফের চাদরে ঢেকে যাবে। সূর্য হোয়াইট ড্রপে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে সৌরজগতের সমস্ত উত্তাপ এবং আলো হারিয়ে যাবে। এই অবস্থায় কোনো ধরনের প্রাণের পক্ষে অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। বন্ধুরা, গ্রহের পরে এবার গ্রহাণু সম্পর্কে জেনে নিন। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে আমাদের সৌরজগতে উপস্থিত কয়েকশো গ্রহাণু সূর্যের হোয়াইট ড্রপ স্টারে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গেই নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলবে এবং ডাস্ট পার্টিকেলে পরিণত হবে। তারপর একসময় এই সমস্ত ডাস্ট পার্টিকেল হোয়াইট ড্রপ স্টারকে চারদিক থেকে ঘিরে রেখে তার আশেপাশে একটা ঘন মেঘ তৈরি করবে এবং যতক্ষণ না হোয়াইট ড্রপ স্টার সম্পূর্ণভাবে অবলুপ্ত হয়ে যাচ্ছে ততক্ষণ এর আশেপাশে ঘুরতে থাকবে। এইসব বিষয়ের উপরে ভিত্তি করে এটাই বলা যায় যে সূর্যের মৃত্যু মানে আমাদের সৌরজগতেরও মৃত্যু। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আজ থেকে 5.5 বিলিয়ন বছর পরে সূর্যের কি মৃত্যু হতে পারে? আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান।